একেবারে 2026-এর নির্বাচন রয়েছে, তার আগে এই যে সমস্ত ক্ষেত্রে ভাতার বরাদ্দ বৃদ্ধি, কিন্তু শিক্ষা ক্ষেত্রে বা স্বাস্থ্য ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না। তার মানে তো ভোট টাকা দিয়ে ভোট কেনার একটা চক্রান্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো আমি বহুদিন থেকেই বলছি যে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকার ক্ষমতা আসার পর তারা মানুষের মৌলিক উন্নয়নের কোনো কাজ করেনি এবং করবেও না। তারা শুধুমাত্র ভোট জেতার লক্ষ্য সামনে রেখে এবং প্রশাসনকে দিয়ে কিভাবে টাকা তোলা যায় তার দলীয় কর্মীদের জন্য কাটমানির ব্যবস্থা, চাকরি বিক্রি করা, বিভিন্ন চাকরি বিক্রি করা, দুর্নীতি করা, হাসপাতালে জিনিসপত্র নিয়ে যেখানে যেখানে কাটমানির সুযোগ আছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন সেটা তো করেছে। আর সাধারণ মানুষকে, অসহায় মানুষ যাদের উচিত ছিল ক্ষমতায়িত করে কাজের মধ্যে নিয়ে আসা, সেটা না করে তাদের তিনি এই ধরনের ডোল দিচ্ছেন। তাদের বোঝাতে চাইছেন যে আমি যেটুকু ডোল দিচ্ছি তার উপরেই তোমরা নির্ভর করে থাকো। এটা একটা অত্যন্ত নেতিবাচক চিন্তা এবং মানুষের ক্ষমতায়ন এবং অগ্রগতির ক্ষেত্রে এটা একটা বাধা। তার থেকেও বড় কথা, এই টাকাটা তিনি দিচ্ছেন, তিনি ধার করে দিচ্ছেন। পশ্চিমবঙ্গকে তিনি একেবারে ঋণজালে আবদ্ধ করেছেন। যারা এই টাকাটা পাচ্ছেন তারা বোধহয় বুঝতে পারছেন না যে তাদের ঘাড় ভেঙেই এই টাকাটা আদায় হবে। কেন রাজ্য সরকার টাকাটা ফেরত দেবে কী করে? এরপর এই মাইক্রো ফিন্যান্স যেমন ঘরে ঘরে গিয়ে হাঁড়ি কুড়ি তুলে নিয়ে চলে আসছে, আগামী দিন পশ্চিমবঙ্গ ব্যাপী এটাই হবে। কেন পশ্চিমবঙ্গ সরকার আমাদের আকণ্ঠ দেনায় ডুবিয়ে দিয়েছেন। কিন্তু এই যে 500 টাকা অতিরিক্ত লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করে 2,42,00,000 যে ভোটার, সেটা তো সুরক্ষিত করেই নিলেন। উল্টো হবে, কেন এই মানুষও বুঝতে পারছেন যে 500 টাকা আজকাল কিছু হয় না। আমি কাজ করলে পরে, আমি যদি 100 দিনের কাজটা করতাম তাহলে তো অনেক বেশি উপায় করতে পারতাম। আমাকে তো 500 টাকা 1000 টাকার উপর নির্ভরশীল হতে হতো না। আমাকে এই টাকার জন্য তৃণমূল নেতাদের কাছে গিয়ে হত্যি দিয়ে পড়তে হতো না। তাহলে আমি 100 দিনের কাজটাকে রূপায়িত করলাম না, সেখানেও কাটমানি করলাম। তৃণমূল সরকার, বিজেপি সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করে বিরোধ টিকিয়ে রাখলাম, মানুষকে কাজ দিলাম না। আমার এখানে যে কলকারখানা ছিল সব চলে যাচ্ছে, কোথাও কলকারখানা নেই, লোকে কাজ করবে কী করে? এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিমবঙ্গের বুকে কলকারখানা করবার জন্য আগের সরকার যে সমস্ত ইনসেন্টিভ স্কিম দিয়েছিলেন, সব রাজ্য যেটা দেয়, সেই ইনসেন্টিভ স্কিমটাকেও তিনি বাতিল করে দিচ্ছেন। তাহলে যারা এখানে শিল্প করতে আসবে তারা কি শুধুমাত্র ওই গ্লোবাল সামিটের নাম করে বিরিয়ানি আর চা খেতে আসবে? পশ্চিমবঙ্গে যাতে কোনো রকম উন্নয়নমূলক শিল্প না হয় এটা মমতা মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন। পশ্চিমবঙ্গের যুবরা আস্তে আস্তে বুঝতে পারছেন। সিঙ্গুরের যুবক কোথায়, সিঙ্গুরে কারখানা হলে পরে সেখানে আশেপাশে তাদের জীবিকা খুঁজে পেত, তাকে আজকে এখন জীবিকার জন্য যেতে হচ্ছে সানন্দে। এর থেকে লজ্জার কি হতে পারে আর? কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা তারা বাড়িতেই থাকেন, তেমন ভাবে কোনো কাজকর্ম করতে বাইরে বেরোন না বা পাননি তারা কাজকর্ম, তাদের কাছে আপনি যদি ট্রেনে বাসে যেতে গেলে কান পাতেন, তাহলে বুঝতে পারবেন যে এই 500 টাকাটা বৃদ্ধি হওয়াতে তারা এক প্রকার খুশি হয়েছে। কোথাও গিয়ে তারা হয়তো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন বলে এমনও আলোচনা করছেন তারা। সেই আলোচনা করে তারা যখনই ভাববেন যে আমি 500 টাকা পেলাম কিন্তু আমার ঘরের ছেলেটাও লেখাপড়া শিখতে পারছে না, আমার মেয়েটা তো বাজারে বিক্রি হয়ে যাচ্ছে, নাবালিকা বিয়ে বাড়ছে, কোন মা চাইবেন যে তার মেয়ে নাবালিকা অবস্থায় বিয়ে হোক, সেখানে সে গর্ভবতী হয়ে পড়ুক, তার মেয়ে পাচার হয়ে যাচ্ছে? এই বিষয়গুলো যখন ভাববে তখন আর 500 টাকায় তারা আদৌ খুশি হবেন না, এবং 500 টাকায় তারা খুশি নন। এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়, দেখবেন ভাড়াটে লোক দিয়ে ট্রেনে বাসে কথা বলানো হয়। অতএব ওইটা কখনোই নির্ণায়ক শক্তি হতে পারে না। কিন্তু আপনার দল তো এই ভাতার বিরোধী নন। আমার দল কী বলছে জানি না, আমি মনে করি যে ভাতা মানুষের ক্ষমতায়ন হয় না সেই ভাতার কোনো অর্থ নেই। কেন সমস্ত শিক্ষাকে তারা অবৈতনিক করবেন না, যেটা বামফ্রন্ট সরকার করে গিয়েছিল, যেটা অনেক বেশি উন্নয়নমূলক কাজ হয়। আচ্ছা, কেরাল সরকার যদি ক্লাস 12 ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করতে পারে, সেখানে যদি আশাকর্মীরা পশ্চিমবঙ্গের আশাকর্মীদের থেকে বেশি টাকা বেতন পেতে পারে, তাহলে রাজ্য সরকার তো করার ক্ষমতা আছে, সেসব তো তারা করছেন না। ঠিক, তারা মানুষকে মানুষ হিসেবে মনে করছেন না, তারা মানুষকে প্রকৃতপক্ষে নির্ভর মনে করছেন। এরা হচ্ছে অনুগ্রহের ওপর বেঁচে থাকতে চান, অনুগ্রহজীবী। এটা মানুষের আত্মসম্মানের বিরোধী। স্যার, একেবারে অন্যদিকে ডিএ মামলার শুনানি হয়ে গিয়েছে এবং 31শে মার্চের মধ্যে 25% ডিএ দিয়ে দিতে হবে এবং বাকি যে কমিটি গঠন হয়েছে সেই কমিটি সিদ্ধান্ত নেবে 75% ডিএ কবে দেওয়া হবে।
কি মনে করেন আপনি, সত্যি কি 31শে মার্চের মধ্যে রাজ্য সরকার দিয়ে দিতে পারবে? দেখুন, এই রায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক আছে। এই প্রথম সুপ্রিম কোর্ট একটি রাজ্য সরকারের প্রশাসনের ওপর কোনো রকম আস্থা রাখতে পারলেন না, তাই তারা 3জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন যারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নন, এবং সিএজিকে। হুম। এদের যদি আত্মসম্মান বোধ থাকে, এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, এদের যদি আত্মসম্মান বোধ থাকতো, তারা লজ্জায় মাথা নিচু করে থাকতেন। যে রাজ্য সরকারের প্রতি কোনো রকম আস্থা সুপ্রিম কোর্ট রাখেননি, তার কারণ সুপ্রিম কোর্ট দেখেছেন এই ডিএ নিয়ে রাজ্য সরকার অকারণে ইতিপূর্বে 6বার রিভিউ করেছেন। ট্রাইব্যুনাল বলেছিল যে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং অর্থ সচিব মিলে ঠিক করবেন যে কখন কখন ডিএটা দিতে হবে, তার বিরুদ্ধে তারাই আপিল করেছেন। সুতরাং সুপ্রিম কোর্ট বলেছে যে এই রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়ার তো কোনো অর্থ হয় না, ঠিক। যে রাজ্য সরকার নিজের অফিসারদের ওপর দেওয়া দায়িত্বের বিরুদ্ধে আপিল করেন। সেই জন্যই এটা হয়েছে, এবং দিতে বাধ্য হবে আইনত। এবং এই যে বাজেট, সেই বাজেটে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন। 4% বৃদ্ধির কথা ঘোষণা করুন না 10% বৃদ্ধির কথা ঘোষণা করুন, সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। সেই রায়টাকে কার্যকর করতেই হবে। কার্যকর না করা মানে কিন্তু সাংবিধানিক সংকট তৈরি করা। আমি যে একটা কথা বারবার বলার চেষ্টা করছি যে উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন সাংবিধানিক সংকট তৈরি করে, এটা তার একটা প্রয়াস হতে পারে। এবং এই ডিএ মামলা শুনানির ঠিক আগেই তিনি দিল্লি চলে গেলেন, এসআইআর এরও শুনানি ছিল। না, ওইসব তো সস্তা হাততালি পাওয়ার ব্যাপার। সেটা কিছুদিন হাততালি হবে, তারপর লোকে যখন হাত ব্যথা হয়ে যাবে তখন হাততালি দেবে না। স্যার, অন্যদিকে জোট নিয়ে কার্যত বিতর্ক তৈরি হয়েছিল যে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হবে কিনা, এবং কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে জোট না করে তাদের একলা চলো নীতি কথাই ঘোষণা করে দিয়েছেন। তো এতে কি বামেদের কোনো সমস্যা হতে পারে? কিসের সমস্যা হবে? আমরা বামেরা চাইছি ভারতবর্ষব্যাপী আরএসএসের পরিকল্পনায় যে ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, সেই ধর্মীয় মৌলবাদী চিন্তাকে পরাজিত করা। পশ্চিমবঙ্গের বুকে এই ধর্মীয় মৌলবাদী চিন্তাকে প্রয়োগ করছে মমতা, অর্থাৎ আরএসএসের কর্মসূচি বিজেপি যেমন গোটা দেশব্যাপী কার্যকর করছে, এখানে মমতা কার্যকর করছে। তাই আমরা ডাক দিয়েছিলাম যে মমতা এবং বিজেপি একে অপরের পরিপূরক, এদের বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি তারা ঐক্যবদ্ধ হন। যারা মনে করছেন মমতা এবং বিজেপি বিরোধিতা করবেন তারা ঐক্যবদ্ধ হবেন, যারা মনে করছেন না করবেন না। এটা প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত। কিন্তু প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বরাবরই বামেদের সঙ্গে জোট করতে চাইতেন। সেটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমার মন্তব্য করাটা সমীচীন নয়, আমি করব না। এবং এই বামেদেরই একাধিক শরিক দল, বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের অনেকেরই এই যে আইএসএফ এর সঙ্গে যে জোট হচ্ছে সেটাকেও তারা ভালোভাবে নিচ্ছেন না, তাতেও বিরোধিতা করছেন। সে বিরোধিতা করছেন, তাদের বিরোধিতা করতে হবে, বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। তো আজকে বাম ফ্রন্টের মধ্যে সিপিআইএম, কিয়দংশে সিপিআই ছাড়া কারো কোনো সাংগঠনিক শক্তি নেই, এই উপলব্ধিটা থাকা দরকার। তো আগামী দিনে কি হুমায়ুন কবিরের সঙ্গে জোট হতে দেখতে পারি আমরা? আমার মনে হয় না যে বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট দলগুলি এতটা অবিবেচকের কাজ করবেন, কিন্তু হুমায়ুন কবির আমার মতে একটা মৌলবাদী শক্তি। কিন্তু আলোচনা তো হয়েছে। আলোচনা তো হতেই পারে, কেন আলোচনা হবে না? সবার সঙ্গে সবার আলোচনা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে পরিস্থিতিতে আলোচনা করা মানেই যে তার আদর্শকে মেনে নেওয়া তা তো নয়। আমাদের সঙ্গে আলোচনা করছে বলে কি সবাই কমিউনিস্ট হয়ে যাবে নাকি? তা তো হয় না। কিন্তু কংগ্রেস যদি একা 294টা আসনে লড়ে, এই মুহূর্তে তাদের যে সংগঠন, কি মনে হয় তারা লড়তে পারবে? আবারও বলি যে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা বুঝবেন, সেই ব্যাখ্যা তারা দেবেন। তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার নাকি? এবং আইএসএফ এর সাথে বামেরা জোট করলে কি সত্যি এই যে তৃণমূল এবং বিজেপির যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে কঠোরভাবে লড়তে পারবে? সম্ভব? নিশ্চয়ই পারবে, কেন পারবে না? আবার আমরা তো বলছি সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি এক জায়গায় আসুন, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি বামেদের নেতৃত্বে এক জায়গায় সংগঠিত হন। সেটাই একমাত্র বিকল্প, যে বিকল্পের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের বুকে এই যে একটা ধর্মীয় মৌলবাদ, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো।